হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাঁচতে ঘরের দরজা বন্ধ করে ভেতরে থাকাই স্বাভাবিক। অথচ অ্যান্টার্কটিকায় এমনই আবহাওয়ায় ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিলেন 55 জন। এতে আলাদাভাবে অংশ নেন নারী ও পুরুষ প্রতিযোগীরা। স্বাগত রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন, এছাড়াও থাকছি আমি আসমামিতা। দেশ বিদেশের খেলাধুলার খবর জানাবো সাইফুল মজুমদার। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে মুয়াজ্জিন নিহত, ইমাম সহ আহত হয়েছেন আরও 3 জন। আওয়ামী লীগকে মেনেই স্থানীয় নির্বাচনে যেতে হবে বিএনপিকে, না গেলে আরও ক্ষতি বললেন শেখ হাসিনা। রংপুরের নাটকীয় জয়ে অপরনায়ক সাকিব, চিটাগংয়ের বিপক্ষে 93 রানের টার্গেটে ব্যাট করছে ঢাকা। রাত 9টায় আজ মতামত পাঠানোর বিষয়ে পৌর নির্বাচনে বিএনপির উভয় সংকট। মতামত পাঠাতে পারেন SMS-এ অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো আমরা সংবাদের পরের অংশে। বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইমাম মোহাম্মদ শাহিনুর রহমান সহ 3 জন। সন্ধ্যায় উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান মাগরিব নামাজ এবং এশার নামাজ একসাথে পড়া হয় এই মসজিদে। মাগরিব নামাজের পরপরই 3-4 জন অপরিচিত যুবক মসজিদের জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন মসজিদের মুয়াজ্জিন সহ 4 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন। গুলিবিদ্ধ অন্য 3 জন হলে মসজিদের ইমাম মোহাম্মদ শাহিনুর রহমান, হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন ও আলাদিপুর গ্রামের তাহের মিস্ত্রি। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, জড়িতদের ধরতে এলাকায় চলছে অভিযান। মাগরিবের নামাজ শেষ হয়েছে এমন মুহূর্তে আর কি সুন্নত নামাজ পড়তেছিল, তখন বাইরে থেকে আর কি জানলা দিয়ে একদল সন্ত্রাসী আর কি কয়েক রাউন্ড গুলি ছড়ে আর কি। যখন বুঝতে পেরেছি যে এটা গুলি হচ্ছে, বিশেষ করে রুকু অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এবং কঠিন শব্দ হচ্ছিল, আমি দাঁড়াতে পারছি না, কি যেন কি অবস্থা, কিন্তু শব্দগুলো আমাকে খুব বিস্মিত করে দিল। তৎক্ষণাৎ আমি পিছনের দিকে তাকালাম যে এরকম শুধু আগুনের ঝলকানি। ইতিমধ্যেই দেখি আমাদের মুয়াজ্জিম সাহেব যিনি ছিলেন পিছনে, তিনি তো মাটিতে লুটে পড়েছেন। বগুড়া শিবগঞ্জের শিয়া মসজিদে হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমনা হেমব্রম। সুমনা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে, ঘটনাটি কিভাবে ঘটেছিল, কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে, পুলিশ প্রশাসন থেকে কি বলা হচ্ছে? আমি এর আগেও বলেছিলাম যে মূলত মাগরিবের আজানের সময় প্রত্যক্ষদর্শীরা যদিও বলছে যে নামাজের সময় আর কি শেষের দিকে পেছন থেকে এই হামলাটি হয়েছে, তবে পুলিশের শিবগঞ্জ থানার ওসি সাহেব বলেছেন যে নামাজ পড়ার পরে একটি বৈঠক চলছিল, সেই সময়ে মূলত এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় একজন মারা গেছেন এবং সেই সাথে আরও 2 জন আমাদের এই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি মসজিদের ইমাম মোহাম্মদ শাহিনুরের সাথে কথা বলেছিলাম এবং উনিও আমাদের জানিয়েছেন যে ঘটনাটির বর্ণনা দিয়েছেন যে আমরা কিছুক্ষণ আগে শুনেছি। এই ঘটনায় পুলিশ কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তারা তদন্ত চালাচ্ছে সেখানে, এবং তারা আমাদের জানিয়েছেন যে তদন্তের পরে এবং যদি কোনো খবর তারা আমাদেরকে পরবর্তীতে দিতে পারবে, তবে আপাতত তারা তদন্তের স্বার্থেই তাদের কার্যক্রমগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে জানায়নি। আর যে ইমাম এখানে চিকিৎসাধীন রয়েছে, যদিও গুলি তাদের বের করা হয়েছে, তবে এখন মোটামুটি সুস্থ আছে, তবে এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত বা এরকম কোনো কিছু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। এই ছিল আমার কাছে। সুমনা, আমরা একটু জানতে চাই যে যেই এলাকাটি ঘটনা ঘটেছে শিবগঞ্জে, সেখানে যারা শিয়া ধর্মাবলম্বী বা শিয়া সম্প্রদায়ের মানুষ আছেন তাদের সংখ্যা কেমন, এবং ওই এলাকার অন্যান্যদের সঙ্গে তাদের কোনো ধরনের বিরোধ বা এই ধরনের বিষয় আগে কখনো ঘটেছে কিনা, আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা?
এই বিষয়টি কিন্তু আমরা জানতে চেয়েছিলাম, তবে তদন্তের স্বার্থে আমরা যেভাবে হোক না কেন আমরা কিন্তু পরিষ্কার কোনো তথ্য এখনো পর্যন্ত পাইনি তাদের প্রশাসনের পক্ষ থেকে, এবং স্থানীয় বাসিন্দারা বলছিল যে এতদিন যাবৎ তারা আছে, এমন কিন্তু কোনো ঘটনা এর আগে তারা সেখানে দেখেনি বা এমন কোনো ঘটনাও ঘটেনি। এই ঘটনাটি তাদের কাছে এক অস্বাভাবিক এবং অত্যন্ত ভীতির সঞ্চারী করেছে, এবং এলাকাটি কিন্তু থমথমে অবস্থায় রয়েছে এই পর্যন্ত। হোসনি দালানে বোমা হামলা ও আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার জেএমবির 5 সদস্যকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া একজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এরা জেএমবিকে সংগঠিত করা সহ বিভিন্ন নাশকতা চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। শুধু হোসনি দালানে হামলা নয়, বাড্ডায় খিজির খান হত্যা, আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ হত্যা ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী জেএমবির সামরিক শাখার প্রধান শাহাদাত ওরফে সবুজ ওরফে হোজ্জা ভাই পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা যায় বুধবার রাতে দারুস সালামের বালুর মাঠে। ওই রাতেই পুলিশের অভিযানে 5 জেএমবি সদস্যকে আটক করা হয়। আটকরা সবাই বন্দুকযুদ্ধে নিহত হোজ্জা ভাইয়ের সহযোগী। আটকদের কাছ থেকে পিস্তল, গুলি ও গেরিলা ছুরি উদ্ধার করা হয়েছে। হোসনি দালানে বোমা হামলায় অংশ নেয়া আরও 3 জনের পরিচয় জেনেছে পুলিশ। সামরিক কমান্ডার যে প্রশিক্ষণ দিয়ে থাকে, সে যেহেতু নিহত হয়েছে, পাশাপাশি আমরা বেশ কিছু লোকের নাম পেয়েছি যে পরবর্তীতে কারা নেতৃত্ব গ্রহণ করতে পারে, শাহাদতের অ্যাবসেন্সে কে এই কমান্ডার ইন চিফ হতে পারে সেটি সম্পর্কে যেহেতু আমাদের ধারণা রয়েছে, সেই কারণেই এদেরকে পরবর্তী এদের যে নেটওয়ার্ক, সম্ভাব্য নেটওয়ার্ক, সেটি ভাঙা সম্ভব হবে। পুলিশের দাবি, জেএমবি সদস্যদের আটকের মধ্য দিয়ে জঙ্গি সংগঠনটির ভিত নড়বড়ে করা সম্ভব হয়েছে। ব্যাংক ডাকাতি করে তাদের অর্থ সংগ্রহের প্রচেষ্টা সেটি ব্যর্থ হয়। পরবর্তীকালে তারা কিছুটা মনোবল হারিয়ে ফেলে, কারণ আপনারা জানেন যে এপ্রিলের আশুলিয়া ব্যাংক ডাকাতির পরে তাদের বেশ কয়েকজন সদস্য গ্রেপ্তার হয়। পুলিশ জানায়, দেশের বিভিন্ন এলাকায় জামাত শিবিরের কিছু কর্মী জেএমবির সাথে যুক্ত হয়েছে। অর্থের যোগানদাতা ও অন্যান্য জঙ্গিকে ধরার জন্য অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দারা। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2005 সালের 17 আগস্ট বোমা হামলা মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটের একটি আদালত। তারা হলেন মনিরুজ্জামান সেলিম ও মুস্তাফিজুর রহমান মুস্তাক। দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এ রায় দেন। সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় 2 আসামিকে। এই মামলায় পলাতক আসামি সাদিকুল ইসলাম ওরফে সাদিককে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 2005 সালের 17 আগস্ট লালমনিরহাটের আদালত পাড়াসহ শহরের বিভিন্ন স্থানে একযোগে বোমা হামলা। আসামি মনিরুজ্জামান ও আসামি মুস্তাফিজুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং পলাতক আসামি সাদিকুল ইসলাম সাদিককে উক্ত ধারায় 2 সাব্যস্ত করেন 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় এতে অংশ নিতে হলে আওয়ামী লীগ সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলে বিএনপির আরও বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও সংসদীয় বোর্ডের বৈঠকে শেখ হাসিনা এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, এখন দেখার বিষয় খালেদা জিয়া কী সিদ্ধান্ত নেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মায়াকান্না বা 2-1 দিনের হরতাল দিয়ে বিচার কাজ বন্ধ করা যাবে না। সরকার সব যুদ্ধাপরাধীর বিচার করবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের রায় অনুযায়ী জিয়াউর রহমান এবং এইচ.এম. এরশাদ অবৈধ ক্ষমতা দখলকারী। যে বিএনপি নির্বাচনে ঠিকই অংশগ্রহণ করছে, স্থানীয় সরকার নির্বাচনে, শুধু জাতীয় নির্বাচন বা উপনির্বাচন হলে সেখান থেকে বিরত থাকছে, আর বাইরে বলে বেড়াচ্ছে যে এই নির্বাচন ঠিক হয়নি, তারা নির্বাচন অংশগ্রহণ করে না। তো এবার একটু দেখতে চাই, এবার তো দলীয় ভিত্তিতে নির্বাচন, নিজ নিজ মার্কা নিয়ে, এখন নির্বাচনটা করে কি করে না সেটা একটা দেখার বিষয় আছে। কারণ নির্বাচনে অংশগ্রহণ করলে তখন আর তারা বলতে পারবে না যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, কারণ দলীয় প্রতীক নিয়ে তো তারা করলো, আর না করলে এটা তাদের দলের জন্য ক্ষতি।
পৌর নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি, তাই সরকার ভয় পেয়ে ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে বিএনপিকে প্রার্থী শূন্য করার চেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ করলেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ মিলন দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। যেহেতু আমরা পৌর নির্বাচনে নির্বাচন করতে চাই, তাই আমাদের যারা সেখানে প্রতিনিধি হবে, আমাদের জন্য যারা কাজ করবে, তাদের নামে মিথ্যা মামলা এবং তাদেরকে আজকে হয়রানি করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা কেউ বাড়িতে থাকতে পারছে না। কাজেই এই যে একটা নির্বাচনী ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছে, এটাকে আমরা বলতে চাই যে এই ধরনের নির্বাচন, সমস্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে। পৌর নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচার সামগ্রী আজ রাত 12টার মধ্যে সরিয়ে নেওয়া না হলে সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানিয়েছেন, নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় প্রার্থিতাও বাতিল করা হতে পারে। পোস্টার এবং ব্যানারগুলো সঠিক সময়ে না নামিয়ে তারা প্রার্থিতার চেষ্টা করে, তাহলে তাদের প্রার্থিতা বাতিলও হতে পারে যদি প্রমাণ হয় যে তারা ইচ্ছাকৃতভাবে এইগুলো পোস্টারগুলো রেখে দিয়েছে। আমরা এই ব্যাপারে খুব কঠোর ভূমিকা নেব এবং কাউকে কোনো রকম ছাড় দেব না। প্রতি দল থেকে একজন নমিনেশন দিবে, একাধিক দিলে নমিনেশন বাতিল হবে, এটা বিধিতে আছে। আর আমি আগেই বলেছি যে নমিনেশন দেখে শুনে দিলে বাতিল হওয়ার তো কোনো কারণ স্বাভাবিক অবস্থা থাকে না, কারণ বাতিল হওয়ার যে কতগুলো শর্ত আছে ওদিকে খেয়াল রেখে নমিনেশন দিলে কারো বাতিল হওয়ার কথা নয়। জাহিদ, এই যে পৌরসভা নির্বাচন নিয়ে এখন আলোচনা শুরু হয়ে গেছে, এর মধ্যে তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল ঘোষণার পর খুব স্বাভাবিকভাবে আলোচনা আরো জোরদার হয়েছে। আমরা গত দুদিন দেখতে পাচ্ছি কিন্তু বিএনপি সহ বিএনপির যে জোটভুক্ত দলগুলো তারা কিন্তু গতকাল বৈঠক করেছেন, তারা আজও বৈঠকে বসেছেন। নিঃসন্দেহে গতকালকে যেমন এজেন্ডা ছিল, আজ তারা আবারও একই বিষয়ে আলোচনা করছেন। আজকে যদি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন তাহলে একটা বিষয়ে চলে আসে যে গত কিছুদিন যাবতই কেন রাজনৈতিক দল কে প্রতীকে নির্বাচন করা হবে সেটা নিয়ে আলোচনা ছিল এবং সেটা নিয়ে বিরোধী দল এবং বিএনপি প্রত্যেকেই প্রশ্ন তুলেছে যে তাড়াহুড়া করে এটা করা হচ্ছে কিনা। এটা দেখা যাচ্ছে যে যদি প্রধানমন্ত্রীর বক্তব্যটা শোনেন যে এটা একটা রাজনৈতিক কৌশলই বলা যায়, কারণ দীর্ঘদিন স্থানীয় নির্বাচনগুলি কিন্তু বিএনপির প্রার্থীরা অংশ নিয়েছে কিন্তু বিএনপি করেনি, ফলে বিএনপির যে মূল অবস্থান যে তারা এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে করবে না, হ্যাঁ দলীয় নির্বাচন, সেইটির একটা পরীক্ষা। কারণ এত সংখ্যক প্রার্থী এখানে আছে স্থানীয় পর্যায়ে, তাদেরকে দমিয়ে রাখাও খুব কঠিন। ফলে আমি মানে শেখ হাসিনা একদম সরাসরিভাবেই এটি বললেন যে আসলে কনসিকুয়েন্সটাও কেমন হবে দলটার জন্য। এটা মানে রাজনৈতিক এই কৌশলগুলি এটা বলা যায় যে খুবই ইন্টারেস্টিং, যে এই নির্বাচনটাকে কেন্দ্র করে শুধুমাত্র যে এটা একটা স্থানীয় নির্বাচন নয়, এটার মধ্যে একটা বড় ধরনের রাজনৈতিক খেলা আমরা হয়তো দেখতে পারবো 30শে ডিসেম্বরে। এবং জাহিদ এবং সাইফুল, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি প্রধানমন্ত্রীর কথা বললেন জাহিদ, কিন্তু একই সঙ্গে কিন্তু স্থানীয় সরকার বিশেষজ্ঞ যারা যারা এই আইনগুলো নিয়ে সবসময় কথা বলেন, সেই পর্যবেক্ষকরাও কিন্তু বলছেন যে এবারের আইন সংশোধনের মধ্যেও যে দুটো ব্যাপার একসঙ্গে করা হয়েছে, সেটা হচ্ছে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন কেবলমাত্র মেয়র প্রার্থী এবং অন্যরা কিন্তু করবেন সেই আগের। এটাকেও এক ধরনের কৌশল হিসেবেই কিন্তু দেখছেন বিশ্লেষকরা। পুরো ব্যাপারটার মধ্যে রাজনৈতিক কৌশল আছে এবং বলা যায় যে কি করবে, কারণ বিএনপির জন্য তো একটা দুইমুখী অবস্থা, যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই নির্বাচনে যদি যায় তাহলে এইটি অবশ্যই সরকার বলবে যে সরকারের অধীনে নির্বাচনে বিএনপি এসেছে, আবার যদি না যায় তাহলে দলের যে অসংখ্য নেতাকর্মী যারা নির্বাচনে অংশ নিতে চান, কারণ এটি একটি নির্বাচনমুখী দল, তাদের এই অংশগ্রহণ করতেই হবে। ফলে এইখানে কিন্তু দুমুখী চাপ আছে যে এই সিদ্ধান্ত নেব না ওই সিদ্ধান্ত নেব। দেখা যাক আজকে রাত্রে কিন্তু 20 দলের সভা আছে, সেখানে কি সিদ্ধান্ত নেয় খালেদা জিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ। রাত 9টায় বাংলাদেশে এখন যাবো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন। রাত 9:21 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। জানিয়ে দেবো আরো কিছু খবর। স্বাস্থ্যগত কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে আগামী 3রা ডিসেম্বর তিনি হাজিরা দেবেন বলে আদালতকে জানিয়েছেন আইনজীবীরা। কারা অধিদপ্তরের প্যারেন্ট মাঠের বিশেষ জজ আদালতে আজ 2 সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। সকাল 11:15টার দিকে শুরু হয় আদালতের কার্যক্রম। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জানান অসুস্থতার জন্য আদালতে আসতে পারেননি বেগম খালেদা জিয়া। মামলার পরবর্তী শুনানির দিন তিনি হাজির হবেন বলেও জানান আইনজীবীরা। লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন, অফিসে করেছেন, কিন্তু তার শরীরটা বেশি মানে যে সুস্থতা এখনো পুরোপুরি হয় নাই, যার কারণে তিনি আজকে আদালতে আসেন নাই।
খালেদা জিয়ার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে রাষ্ট্রপক্ষ। তাদের দাবি, বারবার এ ধরনের আবেদনের কোনো যৌক্তিকতা নেই। গতকালকে মিটিং করেছেন, আজকে আদালতে এসে বলছেন উনি অসুস্থ, বিদেশ থেকে এসছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ, এই কারণে অত্র আদালতে তিনি আসতে পারেন নাই। সুতরাং একটা মানুষ যদি অসুস্থ থাকে, তার সম্পর্কে যদি এই ধরনের বক্তব্য দেয়, সেক্ষেত্রে তো মাননীয় আদালত তাদের আদেশকে, তাদের আবেদনকে কনসিডার করতে বাধ্য হয়েছেন আর কি। নাইকো দুর্নীতি মামলায় আগামী সোমবার বেগম খালেদা জিয়া সংশ্লিষ্ট আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ইনশাআল্লাহ আমাদের নেত্রী সেদিন যাবেন কোর্টে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে খেলাধুলার খবর জানাবে সাইফুল মজুমদার, কি আছে আজকে? যেটি হচ্ছে আজকে বিপিএল এর পঞ্চম দিনে খেলা চলছে, তার মধ্যে 10টি ম্যাচ অলরেডি হয়ে গেল। এর মধ্যে আপনি দেখতে পাবেন যে দেশীয় ক্রিকেটাররা ভালো করছে, বিশেষ করে সাকিব আল হাসান রংপুরে যে 3টি জয়, তার সেখানে অবদান ছিল। তো আমার কাছে আরো কিছু খবর আছে, জানাবো বিরতির পর। বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যা থাকছে। নাগপুরে 278 রানে কঠিন লক্ষ্য সাউথ আফ্রিকার সামনে। প্রথম দিবারাত্রির টেস্টে কাল মুখোমুখি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। চাপে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ, দেশের কোচের উপর আস্থা রাখছে মামুনুলের দল। এখন সময় রাত 9:30, ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। বিপিএল দিনে দ্বিতীয় ম্যাচে চিটং ভাইকিংসে দেয়া 93 রানের টার্গেটে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শেষ খবর পর্যন্ত সাঙ্গাকারা দলের সংগ্রহ 2 উইকেটে 76 রান। টস জিতে ব্যাট করতে নেমে ডায়নামাইটস বোলারদের বোলিং তোপে বিপর্যয়ের মুখে পড়ে ভাইকিংস টপ অর্ডার। 21 রানে 3 উইকেট পড়ার পর দিলশান ও ইয়াসির আলীর ব্যাটে সাময়িকভাবে বিপর্যয় এড়ায় ভাইকিংস, কিন্তু মুস্তাফিজের দারুণ বোলিংয়ে মাত্র 92 রানে অল আউট হয় চিটাগং। 29 রানে অপরাজিত থাকে নাইম ইসলাম, 3 উইকেটের মুস্তাফিজ। Back into the right-handers, you would think if he does get an inside edge, it's going to go to fine leg. And fine legs in the circle, it's a scoring up. বিপিএল এর তৃতীয় জয় পেল রংপুর রাইডার্স। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সিলেট সুপারস্টার্সকে 6 রানে হারায় রাইডার্স। 110 রানের টার্গেটের সামনে 103 রানে অল আউট হয় মুশফিকের দল। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। অধারাবাহিক রাইডার্সের ওপেনিং জুটি। লেন্ডন সিমন্স আগের ম্যাচে রান পেলেও এ ম্যাচে ব্যর্থ। টানা 3 ম্যাচে নিজের ছায়া সৌম্য সরকার। দলীয় 23 রানে 2 ওপেনারের বিদায়ের পর ব্যর্থ মিডল অর্ডারও। শহীদ নাসুম বোপারাদের সম্মিলিত আক্রমণ সামলাতে পারলেন না মিথুন জহুরুল পেরেরারা। অন্য প্রান্তে দাঁড়িয়ে সবার পরিণতি দেখলেন রাইডার্স অধিনায়ক সাকিব। তবে নিজের কাজ করলেন ঠিকঠাক। এক প্রান্ত আগলে দলের স্কোর 100 পার করেন। সর্বোচ্চ 33 রান করে মান বাঁচালেন দলের। 4 উইকেট নিয়ে সুপারস্টার্সের সেরা বোলার শহীদ। 110 রান টি-20তে অসাধ্য নয়, কিন্তু মামুলি টার্গেটও পাহাড় সম করে ফেলল সুপারস্টার্স। 2 ওপেনারকে ফিরিয়ে রাইডার্সকে দারুণ শুরু দেন সাকিব। 31 রানে 2 উইকেট হারানোর পর মুমিনুলের 29 রান সাহস দিচ্ছিল সিলেটকে। তার বিদায়ের পর বাকিরা আটকা পড়লেন এক অঙ্কের ঘরে। একা মুশফিক টানলেন দলকে। তার অপরাজিত 25 রানে শুধু ব্যবধান কমেছে। 3 ম্যাচে 3টে হারল সিলেট। টানা 2 ম্যাচে নায়ক সাকিব রাইডার্সকে উপহার দেন তৃতীয় জয়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাগপুর টেস্ট জিততে অসম্ভবকে সম্ভব করতে হবে সাউথ আফ্রিকার। জয়ের জন্য প্রোটিয়াদের করতে হবে 278 রান, হাতে আছে 8 উইকেট। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ 2 উইকেটে 32 রান। 136 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি ভারতীয়রা। ইমরান তাহির ও মর্নে মোরকেলের বোলিং তোপে 173 রানে অল আউট হয় স্বাগতিকরা। সর্বোচ্চ 39 রান করেন শিখর ধাওয়ান। ইমরান 5 উইকেট ও মর্নেন নেন 3 উইকেট। এর আগে প্রথম ইনিংসে 79 রানে অল আউট হয়েছে সাউথ আফ্রিকা। টেস্টে ভারতের বিপক্ষে এটাই যে কোনো প্রতিপক্ষের সর্বনিম্ন স্কোর। 2 উইকেটে 11 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনে কাবু হয় প্রোটিয়া ব্যাটিং লাইন আপ। মাত্র 12 রানে প্রথম 5 ব্যাটসম্যানকে হারিয়ে 113 বছর পর আবারও লজ্জায় পড়ল প্রোটিয়ারা। সর্বোচ্চ 35 রান আসে ডুমিনি ব্যাট থেকে। অশ্বিন 5টি আর জাদেজা নেন 4টি উইকেট। প্রথম ইনিংসে 215 রানে অল আউট হয় ভারত। 138 বছরের টেস্ট ইতিহাসে প্রথম দিবারাত্রি টেস্টে কাল মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। খেলা হবে গোলাপি বলে। দিবারাত্রির টেস্টকে ঘিরে শিহরিত 2 দলের ক্রিকেটাররা। অ্যাডিলেডে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। দিনের আলো, লাল বল আর সাদা পোশাক টেস্ট ক্রিকেটকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য।
138 বছর ধরে চলে আসছে এ রীতি, কিন্তু শুক্রবার থেকে সেটা বদলে যাচ্ছে। নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। ফ্লাডলাইটের নিচে গোলাপি বলে হতে যাচ্ছে টেস্ট। প্রথম দিবারাত্রির টেস্টে মুখোমুখি হচ্ছে দুই পুরনো শত্রু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে অ্যাডিলেড ওভালের 40,000 দর্শক। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্রিকেটাররা যেমন শিহরিত, তেমনি লড়াইয়ের উত্তেজনা টের পাচ্ছে দুই দলের ক্রিকেটাররা। সিরিজে 1-0 এগিয়ে আছে অজিরা। সিরিজ জয়ের হাতছানি স্টিভেন স্মিথের দলের সামনে। অন্যদিকে সিরিজে সমতা আনার শেষ সুযোগ ম্যাককালাম দলের। আমি নিশ্চিত ইতিহাসের সাক্ষী হতে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা এই ম্যাচটি দেখবে। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত দিবারাত্রির এই ম্যাচটি ক্রিকেট বিশ্বের জন্য নতুন এক অধ্যায় রচনা করতে যাচ্ছে। আমি জানি ইতিহাসের প্রথম দিবারাত্রির এই টেস্টটি আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং। এছাড়া পিঙ্ক বলের ব্যাপারটিও আমাদের ভাবতে হবে। আশা করছি ইতিহাসের শুরুটা আমাদের জন্য ভালোই হবে। অ্যাডিলেড টেস্ট পাইলট প্রকল্প হলেও শীঘ্রই দিবারাত্রির টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে যে সিরিজ খেলার কথা বাংলাদেশের, তাতে অন্তত একটি টেস্ট ফ্লাডলাইটের আলোতে আয়োজনের পরিকল্পনা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। তৌফিক ইমদাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুবাইয়ে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এই সিরিজকে সামনের বছরে ওয়ার্ল্ড টি-20 প্রস্তুতি হিসেবে দেখছে দুই দল। 2007-এর পর প্রথম আসরে রানার্স আপ হওয়ার পর 2009 সালে ওয়ার্ল্ড টি-20 শিরোপা জেতে পাকিস্তান। এই ফরম্যাটে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে ম্যান ইন গ্রিনরা। নিজেদের অবস্থান ধরে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ জিততে হবে। 2010-এ ওয়ার্ল্ড টি-20 চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। বর্তমানে র্যাঙ্কিংয়ের 8ম স্থানে আছে থ্রি লায়ন্স। প্রায় খালি হাতে চীন থেকে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। চীনে ব্যর্থ হলেও আসন্ন সাফে ভালো কিছু করতে চান অধিনায়ক মামুনুল ইসলাম। নতুন কোচ মারুফুল হককে পেয়ে কাজটা সহজ হবে বলেই মনে করেন তিনি। বাংলাদেশের ফুটবলে কোচের বদল হয় বারবার, কিন্তু ফুটবলের ভাগ্য বদলায় না। একের পর এক ম্যাচ হেরে চাকরি হারাতে হয়েছে মাসখানেক আগে নিয়োগ পাওয়া ফাবিও লোপেসকে। নতুন কোচ মারুফুল হক অতীত স্মৃতি ভুলে নতুন কোচকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় বেঙ্গল টাইগাররা। দেশে ফিরে এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক। মারুফ ভাইকে দেওয়াটাই ঠিক মনে করছি, কারণ উনি প্লেয়ারদেরকে চিনে এবং প্লেয়ারদের থেকে খেলা আদায় করে নেওয়াটাও ভালো পারে। তিনি আরও জানান, ফুটবলের উন্নতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। স্বল্প সময়ে খুব বেশি কিছু করা যায় না। তার উপর চীনে ফুটবলারদের পজিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাসুল দিতে হয় দলকে। হারতে হয় মিয়ানমারের তৃতীয় ও চীনের দ্বিতীয় সারির দলের বিপক্ষে। টিম চেঞ্জ করা মানে একটা টিমে 7-8 জন 11-এ চেঞ্জ হওয়া এবং পজিশন চেঞ্জ হওয়া, এগুলো যদি দেখা হয় তাহলে আপনার ওইটা এই সাফের জন্য না, নেক্সট সাফের জন্য পরিকল্পনা হিসেবে নিতে হবে। ম্যাচ শেষে জয়টাই আসল। কোচের সার্থকতা ওখানেই। ফাবিও লোপেস দায়িত্ব নেয়ার পর 6 ম্যাচের 5টিতে হেরেছে দল। একটা কথা বললাম যে কোচের সবচেয়ে বড় ক্ষমতা থাকবে প্লেয়ারদের থেকে ভালো পারফর্ম আদায় করে নেওয়া। এটাতে আমি মনে করি কোচ ব্যর্থতা। দেশে ফেরার পর দুদিনের বিশ্রাম পাচ্ছে মামুনুলরা। তারপরই মারুফুল হকের অধীনে সাফের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ জাতীয় দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। আরো খবর জানবো জাহিদ অমিতার কাছ থেকে। ধন্যবাদ। আমরা যাচ্ছি আরো কিছু খবরে। মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই জন্য দুদকের উপপরিচালক মোজাহার আলী সর্দারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গ্রামীণ ফোনকে চিঠি দিয়েছে তদন্ত কমিটি। দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে গ্রামীণ ফোনের কর্মকর্তারা। দুদকের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী মামলা করবে কমিশন। অভিযোগ রয়েছে, লভ্যাংশ ঘোষণার মাধ্যমে 7.5 কোটি টাকা মূল কোম্পানি টেলিনরকে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ ফোন। এই প্রতিষ্ঠানের 90% শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে, বাকি শেয়ার রয়েছে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। রাত 9টায় বাংলাদেশে নিব আরো একটি বিরতি। কিছুক্ষণ পরে আরো খবর নেই।
9:46 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। চলে যাচ্ছি পরের খবরগুলোতে। প্যারিস সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ পর্যন্ত হওয়া সব চুক্তি মেনে চলার আইনি বাধ্যবাধকতা তৈরির দাবি জানাবে বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন, অর্থায়ন এবং প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণে হওয়া চুক্তি মেনে চলতে প্রয়োজনে আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠনের দাবিও তুলবে বাংলাদেশ। এ ব্যাপারে একটি প্রস্তাব তৈরি করেছে সর্বদলীয় সংসদীয় কমিটি। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলছে, ক্ষতিগ্রস্ত দেশে বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে 21 শতকের মধ্যে তলিয়ে যাবার ঝুঁকিতে আছে দেশের 17 ভাগ ভূখণ্ড। অস্তিত্ব সংকটে সুন্দরবন। প্রতি বছর যদি কমপক্ষে 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটারও যদি বাড়তে থাকে, তাহলে স্যালাইনটি ইন্ট্রুশন বা লবণাক্ততা আমাদের উপকূলীয় এলাকায় ঢুকে যাবে এবং পানি এসে আমাদের এলাকাগুলোকে ডুবিয়ে দেবে। কোপেনহেগেন সম্মেলনের পর কার্বন নিঃসরণ কমাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি, বরং কিয়োটো প্রোটোকল থেকে সরে গেছে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা ও রাশিয়ার মতো উন্নত দেশ। ফলে এসব সম্মেলন থেকে ক্ষতিগ্রস্ত দেশ পাচ্ছে না কিছুই। একটা রোগীকে অক্সিজেন দিয়ে যখন লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়, সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ডটা হচ্ছে ঠিক সেরকম। সুতরাং আমাদের যেন এমন কোনো এগ্রিমেন্ট আমরা না করি যেটা লুজলি বাইন্ডিং হবে। প্যারিস চুক্তির একটি খসড়া পাঠ প্রকাশিত হওয়ার পর ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ ওই সম্মেলনে কোন কোন বিষয়ে গুরুত্ব দেবে তা নিয়ে বৈঠক করেছে সর্বদলীয় সংসদীয় কমিটি। উন্নত বিশ্বের কাছে কোনো ভিক্ষা চাচ্ছি না, আমরা ক্ষতিপূরণ চাচ্ছি এবং এই ক্ষতিপূরণটা আপনার নিঃশর্তভাবে দিবেন এবং যে টাকাটা দেবেন সেই টাকাটা খরচ করার এখতিয়ার বাংলাদেশের সরকারের থাকবে, স্ব দেশের থাকবে। এইখানে আপনাদের কোনো খবরদারি, নজরদারি আমরা দেখতে চাই না। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক তহবিলে 2020 সালের মধ্যে $100 বিলিয়ন জমা করা এবং এই অর্থের বরাদ্দ নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এবং দ্বীপ রাষ্ট্রগুলোকে জোরালো ভূমিকা রাখার জন্য ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন সংসদীয় কমিটি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পৌর নির্বাচন নিয়ে বিএনপির উভয় সংকট, এ বিষয়ে আজ দর্শকদের মতামত জানতে চেয়েছিলাম। বেশ কিছু মতামত আমাদের কাছে চলে এসেছে। জাহিদ, সাইফুল, আপনারা কি দেখছেন, দর্শকরা কি বলছে? সাইফুল, আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই। একজন লিখেছে দোয়েল যে নির্বাচনে অংশ নিবে কিনা বিএনপি সেটা নির্ধারণ করে দিবে সরকার। তিনি নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে নানান মুখে আলোচনাই আছে এবং বিশেষ করে নির্বাচন কেমন হবে সেটি নিয়ে সংশয়ও আছে। আমরা দেখছি যে বাপ্পি দাস বলছেন মনে হয় না সুষ্ঠু নির্বাচন হবে। একই সঙ্গে যদি মনিরুল ইসলামের বক্তব্য দেখেন, সব দল অংশগ্রহণ করে দেশে সুষ্ঠু নির্বাচন হোক, এটাই আমরা চাই। সেটা অবশ্য সবারই চাওয়া যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। জাহিদ, এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন যেমন চাইছেন, একই সঙ্গে কিন্তু দর্শকরা দেখছি তাদের বেশিরভাগ মন্তব্যে একটা বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে যে সবশেষ নির্বাচনগুলোর অভিজ্ঞতা তারা তুলে ধরছেন। যেমন আবুল মাসুদ, তিনি বলছেন যে বিএনপি নির্বাচনে গেলেও সবশেষ 3 সিটি নির্বাচনের মতন হবে, অর্থাৎ এই নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে দর্শকরা বেরিয়ে আসতে পারছেন না আসলে, এবং সেগুলোই বারবার বলছেন। মানে সেই পরিস্থিতির একটা বিষয় হচ্ছে যে তারা নির্বাচন চায়, তবে একই সঙ্গে গ্রহণযোগ্য নির্বাচনটা এটা হওয়া খুব বেশি প্রয়োজন এবং সেই বিষয়টা কিন্তু প্রায় সবগুলি মেসেজেই এসেছে। তো আমরা দেখছি যে এটা, আমরা খবরে চলে যাব। তাপমাত্রা -20 পড়ছে বরফ, এই পরিস্থিতিতে 35 কিলোমিটার ম্যারাথন, ভাবতে পারেন এমন দুঃসাহসিক আয়োজন হয়েছে অ্যান্টার্কটিকায়। প্রতিযোগিতার নাম অ্যান্টার্কটিক আইস ম্যারাথন। এতে অংশ নেন 19টি দেশের 55 জন প্রতিযোগী। বরফে ঢাকা, তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস। কেউ বাইরে বেরোনোর কথা ভাববেন কি এমন হিমশীতল পরিস্থিতিতে ম্যারাথন? অবাক হওয়ার মতোই, আর দুঃসাহসিক তো বটেই। অ্যান্টার্কটিক আইস ম্যারাথন। বৈরী আবহাওয়ায় প্রতিযোগিতার সময় পেছায় 24 ঘন্টা। তাপমাত্রা নেমে আসে -20 ডিগ্রি সেলসিয়াসে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রতিযোগীদের সাহস জুগিয়েছে। প্রতিকূলতায় নিজেকে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জই প্রতিযোগিতার মূল মন্ত্র। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারাটাই যেখানে প্রাধান্য পায় সবচেয়ে বেশি। আবহাওয়ার সঙ্গে মানানসই পোশাক কিছুটা হলেও স্বস্তি দেয়। ছিল প্রতিযোগীদের গরম রাখার ব্যবস্থাও। কঠিন এই প্রতিযোগিতার বিজয়ী ওয়েব ব্রোক। 35 কিলোমিটার ম্যারাথনের সময় নেন 3 ঘন্টা 35 মিনিট 35 সেকেন্ড। 3 মিনিট বেশি সময় নিয়ে দ্বিতীয় উইগম্যান।
ঠান্ডায় জমে গেছি, সত্যি জমে গেছি। অনুভূতি সত্যি অসাধারণ। কি একটা কোর্সে দৌড়ালাম, ওহ কি দিন গেল, অবিশ্বাস্য। 17 থেকে 23 মাইল খুবই কঠিন ছিল, তবে মজাও লেগেছে। বিশ্বের শেষ প্রান্তে ম্যারাথন, এটি সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা। নারীদের ইভেন্টে সেরা চিলিয়ান সিলভানা ক্যামিলিও, সময় নেন 4 ঘন্টা 40 মিনিট 31 সেকেন্ড। 9 মিনিট বেশি সময় লেগেছে দ্বিতীয় স্থানে থাকা কিউবার নাহিলা হার্নান্দেজের। শাওন ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। শেষ করব নিউ ইয়র্কে থ্যাঙ্কসগিভিং ডে এর কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার জন্য। শুভরাত্রি।